দেখো সমাস, সমাসের কাজ কি? আমরা জানি সমাসের কাজ হচ্ছে তোমার একটা বাক্যকে কি করা, সংক্ষেপে একটি শব্দ পরিণত করা। অর্থাৎ যদি তোমাকে যদি বলি মৌ সংগ্রহ করে যে মাছি, এটা একটা কি পুরো একটা বাক্য। বাক্যকে আমি কি করলাম, মৌমাছি। অর্থাৎ সমাসের কাজ হচ্ছে সংক্ষেপণ করা। বুঝাইতে পারছি? তাহলে দেখো প্রথম প্রথম শব্দটিতে কি বলা আছে, দম্পতি। দম্পতি মানে হচ্ছে কয়জনকে বোঝাচ্ছে, একজন নাকি দুইজন? দুইজনকে বোঝাচ্ছে। দম্পতি মানে এখানে স্বামী স্ত্রীর কথা আছে। আমরা জানি দম্পতি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হওয়ার কারণ, দ্বন্দ্ব সমাস চেনার সবচেয়ে সহজ উপায়, প্রত্যেকটা সমাজের শব্দে একটা দেখলে সেখানে দেখবা তুমি কয়টা, তোমরা দুইটা দেখবা। একটা হচ্ছে ধরো মনে করে একটা পূর্বপদ, একটা হচ্ছে কি পরপদ। এখানে দম্পতি একটা পূর্বপদ আছে, একটা পরপদ আছে। তাহলে দম্পতি দ্বারা এখানে বোঝাচ্ছে একজনকে না, বোঝাচ্ছে কয়জনকে? দুইজনকে। তোমার দ্বন্দ্ব সমাস চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমার ছন্দ আকারে থাকবে। যেমন আমি একটা বললে আরেকটা বলতে হবে, অর্থাৎ একে অপরের পরিপূরক। যেমন আমি যদি বলি হাত, তুমি কি বলবা? পা। আমি যদি বলি দেশ, বিদেশ। আমি যদি বলি বই, খাতা। আমি যদি বলি হিতা, হিত। আমি যদি বলি তোমার কি বলতে পারি, সাপে, সাপ, বেজি, এরকম একটা কথা আছে না? তারপর আমি যদি বলি দা, কুমড়া। তো প্রত্যেকটা হচ্ছে কি একে দোয়া, কলম। তাহলে দম্পতি এখানে কি একটা না, এখানে দম্পতি এখানে স্বামী স্ত্রীকে বোঝাচ্ছে, উভয় পদ প্রধান পাচ্ছে। আমরা জানি ছন্দ আকারে হবে দ্বন্দ্ব সমাস চেনার জন্য। তারপর তোমার থাকবে বিপরীত শব্দ, সমার্থক শব্দ। তো তাহলে দম্পতি এখানে কি আছে, দুইজন আছে, উভয় পদ প্রধান পাচ্ছে, স্বামী এবং স্ত্রী। তাহলে এটা ব্যতিক্রম হচ্ছে বেশ বাক্য করার জন্য জায়া ও পতি, এটা একটু ব্যতিক্রম। তাহলে তুমি, এটা হচ্ছে তোমার প্রদত্ত শব্দ, এটা হচ্ছে তোমার বেশ বাক্য, বেশ বাক্য। তারপর তোমাকে নির্ণয় করতে হবে সমাস। এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। পরীক্ষার খাতায় এভাবে লিখবা। এটা হচ্ছে প্রদত্ত শব্দ। প্রদত্ত শব্দ লিখে তারপর কি করবা, বেশ বাক্য করবা। শুধুমাত্র মাঝখানে কি বসাই দিবে, ও। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের সবসময় কি থাকবে, মাঝখানে ও থাকবে। আমি যদি বলি দেশ বিদেশ, তাহলে কি মাঝখানে বেশ বাক্য করার জন্য কি করবা, দেশ ও বিদেশ। আমি যদি বলি হিতা হিত, এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। মাঝখানে কি বসাই দিবা, ও বসা দিবা। এবার আসি ধন দৌলত, এটাও তো কবিতার মতো বোঝাচ্ছে ছন্দ আকারে। তাহলে ধন দৌলত, এটাও কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে দন ও দৌলত কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তারপর দেখো সাপে নেউলে, এটাও কি কিসের মতো লাগতেছে? এটাও ছন্দমুখর, ছন্দের মতো। অর্থাৎ দ্বন্দ্ব সমাস চেনার জন্য সবসময় লাগবে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, দ্বন্দ্ব, মারামারি সম্পর্ক। তারপর হচ্ছে ছন্দমুখর, অর্থাৎ একে অপরের সাথে পরিপূরক। এখানে সাপে নেউলে, সাপ এবং বেদির কি মারামারি সম্পর্ক, তাহলে এটা দ্বন্দ্ব হতো। কিন্তু এখানে কি আছে, এ বিভক্তি। এখানে আছে কি বিভক্তি, এ বিভক্তি। তাহলে দুইটা এ বিভক্তি থাকলে এটা কি হয়ে যাচ্ছে, অলুক দ্বন্দ্ব। কি হয়ে যাচ্ছে, অলুক দ্বন্দ্ব। আর দ্বন্দ্ব সমাস না হয়ে যাচ্ছে কি, অলুক দ্বন্দ্ব। তাহলে এটা পেশ বাক্য কি করবো, ঠিক একই। সাফে মাঝখানে কি বসাবো, উ নেউলে। তারপর দেখো সপ্তর্ষি। সপ্তর্ষি এটা হচ্ছে দ্বিগু সমাস। কেমনে বুঝবো সপ্তর্ষি যে দ্বিগু সমাস? হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে সংখ্যা বোঝাবে। সপ্তর্ষি অর্থাৎ দ্বিগু সমাস চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দ্বিগু সমাসে সবসময় কি থাকবে, সংখ্যা থাকবে। সপ্তর্ষি, তাহলে কি এখানে সপ্ত মানে সাত, সপ্তর্ষি মানে ঋষি। সপ্তর্ষি সাতজন ঋষি। তাহলে এটা আগে আমরা নির্ণয় করি সমাস। এটা হচ্ছে দ্বিগু সমাস। এটা হচ্ছে কি দ্বিগু সমাস। কেন? এখানে সংখ্যা আছে। সপ্তর্ষি, ষাটটি ঋষি
সমাহার। দ্বিগু সমাসে ব্যাস বাক্য করার জন্য প্রত্যেকটাতে কি লাগবে? সমাহার লাগবে। দ্বন্দ্ব সমাস অলুক দ্বন্দ্বতে মাঝখানে কি বসাইতে হবে? উ। তাহলে আমি যদি বলি চৌরাস্তা, চৌ মানে কি? চার, তাহলে সেটা কোন সমাস? দ্বিগু সমাস। চারটি রাস্তা সমাহার। আমি যদি বলি পঞ্চবটি, বটি মানে গাছ, পাঁচটি গাছের সমাহার। আমি যদি বলি ষড় ঋতু, ছয়টি ঋতুর সমাহার। আমি যদি বলি সপ্তর্ষি, ঋষি সমাহার। আমি যদি বলি শতাব্দী, শতাব্দী মানে 100, এটাও সংখ্যা, সংখ্যা বোঝালে সেটা কি সমাস? দ্বিগু সমাস। তাহলে শতাব্দী মানে শত অব্দের সমাহার। আমি যদি বলি ত্রিফলা, ত্রি অর্থ তিন, তিনটি ফলের সমাহার। অর্থাৎ দ্বিগু সমাসে চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেখানে কি থাকবে? সংখ্যা বোঝাবে। অর্থাৎ সংখ্যা বোঝাবে, কিন্তু নতুন অর্থ বোঝাবে না। যদি নতুন অর্থ বোঝায় তাহলে এটা বহুব্রীহি হয়ে যাবে। এটা পরে আমি আলোচনা করব। তাহলে এটা কি? দ্বিগু সমাস। বারবার কি অর্থাৎ দ্বিগু সমাস চেনার সবচেয়ে সহজ উপায়, প্রথমে সংখ্যা দেখবা, সংখ্যা দেখার সাথে সাথে সেটা কি সমাস? দ্বিগু সমাস। আর একটা বিষয় হচ্ছে ব্যাস বাক্যের সবসময় কি করবা? সমাহার করবা। নব পৃথিবী, এটা হচ্ছে কর্মধারায় সমাস। এটা কি সমাস? কর্মধারায়। কর্মধারায় চেনার উপায় হচ্ছে প্রথমে কি? বিশেষণ প্লাস বিশেষ্য। নব মানে নতুন, নতুন একটা কি? বিশেষণ। সেটা কি? বিশেষণ। বিশেষণ প্লাস কি? বিশেষ্য। বিশেষণ প্লাস বিশেষ্য, এটা হচ্ছে কি? কর্মধারা। পরবত প্রধান পাচ্ছে। নব পৃথিবী মানে কি? নতুন পৃথিবী। এটা হবে কি? নব। ব্যাস বাক্য কি? যে বসবে। কর্মধারাতে ব্যাস বাক্যে কি বসবে? শুধু কর্মধারাতে নব যে পৃথিবী। তারপর দেখো খাজল খালো, খাজল কালো মানে কি? এটা হচ্ছে উপমান। উপমান কেমনে চিনবো আমরা? চিহ্নিত করব। উপমানে সব সময় সত্য কথা থাকবে, সত্য বুঝাবে। খাজল খালো, খাজল, খাজল অর্থ কি? চোখ। কালো মানে কি? কালো। চোখ কি কালো নয়? তাহলে সত্য কথা। সত্য কথা থাকলে আমরা জানি। আরেকটা বিষয় হচ্ছে খাজল, এটা কি? নাউনও বোঝায়। খাজল অর্থ চুপ, চুপ কি? নাউন। প্লাস কালো কি? রং, রং কি থাকে? অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কি হবে? তোমার উপমান। তার চেয়ে সহজ উপায় কি? সত্য কথা থাকলে। তাহলে কি? ব্যাস বাক্য কি হবে? কাজল, কাজল নেই কালো হবে। কাজল নেই কালো। নেইটা বসবে কোথায়? উপমানে, সবসময় মাঝখানে। আমি যদি বলি শশ ব্যস্ত, শশ অর্থ খরগোশ, ব্যস্ত মানে অস্থির। খরগোশ কি অস্থির নয়? ব্যস্ত নয়, অর্থাৎ ছুটাছুটি করে না। সেটা কি সত্য নাকি মিথ্যা? সত্য হলে কি? উপমান। তাহলে কি? শশ ন্যায় ব্যস্ত, শশ ন্যায় ব্যস্ত। আমি যদি বলি অরুণ রাঙ্গা, অরুণ অর্থ সূর্য, রাঙ্গা মানে কি? লাল। সূর্য কি লাল নয়? সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য হলো কোন সময়? উপমান। তাহলে কি? অরুণ ন্যায় রাঙ্গা। আমি যদি বলি তুষার ধবল, তুষার অর্থ বরফ, ধবল মানে সাদা। তুষার কি অর্থ? বরফ কি সাদা নয়? সাদা। সত্য সমাজ। তাহলে কি? উপমান। উপমান কর্মধারায়। তাহলে ব্যাস বাক্য হবে তুষার ন্যায় ধবল। এবার আসি চন্দ্রমুখ। চন্দ্রমুখ, একটা মেয়ে অনেক সুন্দর, একটা মেয়ে অনেক সুন্দর, কিন্তু আমি বললাম তার মুখ কিসের মতো? চাঁদের মতো। তাহলে কি? সে কি চাঁদের মতো হতে পারে? তাহলে এটা কি হবে? মিথ্যা কথা। সেটা কি কথা? মিথ্যা কথা। এমনি তো চাঁদের মতো, মেয়েরা তো এমনি তো চাঁদের মতো সুন্দর হতে পারে না। বলো, চাঁদের মতো হবে? হ্যাঁ, মিথ্যা কথা। সত্য কথা না মিথ্যা কথা? তাহলে মেয়েরা সুন্দর নয়। হ্যাঁ, মিথ্যা কথা। তাহলে চন্দ্রমুখ, এখানে দেখতে চন্দ্র মানে চাঁদ, চাঁদ তো নাউন প্লাস মুখও কি? নাউন। এটা চেনার সবচেয়ে সহজ দুইটা উপায় আছে। দেখবেন নাউন প্লাস নাউন, তার চেয়ে সহজ উপায় সত্য মিথ্যা যাচাই করলে। মিথ্যা কথা থাকলে সবসময় এটা কি? উপমিত। তাহলে তুমি তো নিজেই, নিজেই তো বলে ফেললা। মানে কি? মেয়েরা কি নয়? মেয়েরা কি নয়? সুন্দর নয় বলে। আচ্ছা, যাই হোক। তাহলে এটা কোন সমাস? উপমিত। মিথ্যার কথা যে জন্য। তাহলে কি? ব্যাস বাক্য কি করবো?
চন্দ্রের চন্দ্রের মুখ চন্দ্রের নেই, এটা হবে কি মুখ চন্দ্রের নেই। এবার দেখো আমি আরো কয়েকটি যেগুলো মিথ্যা মিথ্যা থাকার সাথে সাথে সেটা কি উপমিত। যেমন আমি যদি বলি পুরুষ সিংহ, একটা ছেলে অনেক শক্তিশালী, সে কি কখনো সিংহের মতো শক্তিশালী হবে? তাহলে এটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা হলে কোন সমাস? উপমিত সমাস। তাহলে মিথ্যা যদি হয় উপমিত সমাস, তাহলে ন্যায়টা কোথায় বসবে? শেষে। কিন্তু উপমানে ন্যায়টা কোথায় বসে? মাঝখানে। আমি যদি বলি বাহুলতা, বাহুলতা একটা ছেলের বাহু মানে হাত অনেক লতার মতো লম্বা, সত্য নাকি মিথ্যা? মিথ্যা কথা। তাহলে আমি যদি বলি কুসুম কোমল, কুসুম কোমল, কুসুমত্ব কি ফুল, কোমলত্ব নরম, ফুল নরম নাকি শক্ত? তাহলে সত্য নাকি মিথ্যা? সত্য হলো কোন সমাস? উপমা। ব্যাস বাক্য ন্যায় কোথায় বসবে? মাঝখানে। অর্থাৎ এগুলো হচ্ছে সত্য মিথ্যার একটা খেলা আর কি। তারপর দেখো বিষাদ সিন্ধু, এটা হবে রূপক। রূপক চেনার সবচেয়ে সহজ উপায়, রূপক চিনবো এখানে দুইটি শব্দ, একটা দুইটা। তাহলে বিষাদ প্রথমে কি অদৃশ্য প্লাস কি দৃশ্য। যেমন এটা রূপক কেমনে বুঝবো আমরা? এটা বুঝার সহজ উপায়, বিষাদত্ব দুঃখ, সিন্ধু মানে সাগর, দুঃখ কি দেখা যায়? সিন্ধু সাগর, সাগর দেখা যায় না? তাহলে কি এটা রূপক কর্ম দ্বারায় অদৃশ্য প্লাস দৃশ্য। অর্থাৎ রূপক, অর্থাৎ রূপক করতে ব্যবহার হয়। আমরা এরকম বলি না সে কান্না করতে করতে সাগর পরিমাণ পানির পরিমাণ কি কান্না করে ফেলছে, রূপক করতে বলি। আবার আমরা এরকম বলি না তো তোকে 1 কোটি বার ডাকছি, আসলে কি আমরা 1 কোটি বার ডাকি? এগুলো হচ্ছে রূপক করতে। তাহলে বিষাদ চিন্তা, একটা মানুষ কান্না করছে, সাগর পরিমাণ নাকি পানি হয়ে গেল, চোখের অশ্রুতে সাগর পরিমাণ কি পানি হয়ে গেল, তাহলে কি এটা রূপক। অদৃশ্য প্লাস দৃশ্য। বিষাদ মানে কি দুঃখ দেখা যায় না, সিন্ধু কি দেখা যায়, অদৃশ্য প্লাস দৃশ্য, সাগর দেখা যায়। তাহলে কি এটা ব্যাস বাক্য হবে বিষাদ রূপ কি সিন্ধু। এই রূপক কর্ম দ্বারাতে প্রত্যেকটাতে ব্যাস বাক্যের মাঝখানে কি বসবে? রূপ বসবে। মন মাঝি, মন দেখা যায়, মাঝি দেখা যায়, সেটাও কি রূপক। আর কি আছে বলো? আর কি বলতে পারি? প্রাণ পাখি, প্রাণ দেখা যায়, তারপরে পাখি দেখা যায়, তাহলে সেটা কি রূপক কর্ম। বুঝাইতে পারছি? মাঝখানে কি বসবে? রূপ মাঝখানে বসবে। এমনি দেখো মন মাঝি, মন রূপ মাঝি, রূপ মাঝি। কেননা মন কি দেখা যায় না, মাঝি দেখা যায়, তাহলে কি এটা রূপক কর্ম দ্বারাই। এবার আসি ধর্ম গট, ধর্ম কি গট, এটা হবে মধ্য পদলোপী কর্ম দ্বারাই। এটা কি মধ্য পদলোপী কর্ম দ্বারাই। এবার এটার কথা এটা বলি, মধ্য পদলোপী কর্ম দ্বারাই। মধ্যত্ব অর্থ কি মাঝখান, পদ অর্থ শব্দ, লুপি মানে চলে যাওয়া, মাঝখান থেকে কি শব্দ চলে যাওয়া। তাহলে এটা একটা শব্দ, এখান থেকে একটা শব্দ হারিয়ে গেছে কিন্তু আমরা দেখতেছি না। ধর্ম ঘট, আমরা ধর্ম ঘট কেন করি? আমরা হরতাল কেন ডাকি? ধর্ম মনে করো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করছে, ব্যঙ্গাত্মক করছে, গালি দিছে, তখন আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য কি করি? একটা আমরা হরতাল ডাকি, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়াই, এরকম আর কি ধর্মঘট। তাহলে কি ধর্ম রক্ষার্থে কি ধর্ম ব্যাস বাক্য কি হবে? ধর্ম রক্ষার্থে কি ঘট, অর্থাৎ ধর্মকে রক্ষা করার জন্য ঘট তৈরি করছি আমরা। ঘট ধর্মকে রক্ষা করার জন্য আমরা কি রাস্তায় নামছি। এ দেখো ধর্মঘট, তাহলে কি রক্ষার্থে মাঝখান থেকে কি হারিয়ে গেছি আমরা কি মাঝখানে কি দিলাম? রক্ষার্থে। আয়কর, কেউ যদি আয় করে সে কি করে? তার উপর কি খর দেয়, তার উপর কি দেয়?
কর দে, আয় কর, এটাও কি মাঝখানে একটা শব্দ হারিয়ে গেছে, আয়ের উপর কর, আয়ের উপর কর। তাহলে বলো মাঝখানে যদি শব্দ হারিয়ে যায় এটা কি, আয় কর, এটা মধ্য পদলোপী কর্মধারয়। এবার আসি জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত কি সবসময় থাকে? মাঝে মধ্যে হয়। জ্যোৎস্না রাত কখন হয়? একটা সুন্দর একটা রাত, রাত যখন সৌন্দর্য একটা আমরা উপভোগ করি, যখন জ্যোৎস্না রাতে আমরা কি তখন কি করি, সৌন্দর্য কি উপভোগ করি। তাহলে কি জ্যোৎস্না শোভিত রাত, এটা কি হবে? জ্যোৎস্না শোভিত রাত। তাহলে মাঝখান থেকে কি হারিয়ে গেছে? জ্যোৎস্না শোভিত রাত, তাহলে মাঝখান থেকে কি হারিয়ে গেছে? শোভিত। তাহলে মধ্যপদলোপী কর্মধারা, এটা কি মধ্যপদলোপী কর্মধারা। এবার আসি পকেট মার, এটা হবে উপপদ তৎপুরুষ, এটা কি উপপদ তৎপুরুষ। এটা উপপদ তৎপুরুষ হওয়ার কারণ আমরা জানি উপপদ তৎপুরুষ চেনার সবচেয়ে সহজ উপায় শেষের শব্দটি কি দেখবা, তুই তাই একটা সম্পর্ক দেখবা, তুই তাই প্রথমে ক্রিয়া তোমার ক্রিয়া দেখবা, শেষে কি দেখবা, ক্রিয়া দেখবা, সেটা আবার তুই তাই সম্পর্কে থাকতে পারে। যেমন পকেট মার, জাদুকর, খর, এটা ছিল করে, সেখান থেকে কি হলো, খর হলো। তাহলে শেষে কি দেখবা, ক্রিয়া দেখবা, ভার, মারা, মারা বা মারাটা কি একটা ভার। তাহলে প্রথমে নাউন, পকেট একটা কি নাউন, তারপর কি মার, পকেট মার। তাহলে এটা ব্যাস বাক্য হবে কি, পকেট মারে যে। আমি যদি বলি গৃহস্থ, গৃহস্থ যে, এটা কি গৃহে তাকে যে, এটাও কি উপপদ তৎপুরুষ। আমি যদি বলি ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে, জিতের তো কি ক্রিয়া না, জিতেটা কি ক্রিয়া না। এরপর দেখো পঙ্কজ, পঙ্কজ, এটা হবে কি পঙ্কে জন্মে যে, এটাও কি উপপদ তৎপুরুষ পঙ্কজ। কেননা এটা কি তোমার শেষে কি, এটা কি নয়, শব্দ নয়, বর্গীয় জ, এটা কি নয়, শব্দ নয়, এটা একটা এমনি ধাতু। তাহলে ধাতু থাকলে প্রথমে একটা শব্দ, শেষে কি ধাতু, ক্রিয়া বা ধাতু থাকে উপপদ তৎপুরুষে। ধাতু থাকার কারণে এটা কি হলো, উপপদ তৎপুরুষ। প্রভাত, এটা হবে প্রাদি সমাস, এটা কি সমাস, প্রাদি সমাস। প্রাদি সমাস চেনার উপায়, শব্দ শুরুতে যদি প্র দেখো তাহলে সেটা কি হবে, প্রাদি সমাস। এখানে এখানে প্রাদি সমাস। প্রভাত প্রাদি সমাস, তাহলে এটা বেশ বাক্য হবে প্র যে ভাত। আমি যদি বলি প্রভাষক, প্রভাষক, তাহলে কি প্র আছে না, প্রভাষক, সেটাও কি প্রাদি সমাস। তাহলে কি প্রজে ভাষক। আমি যদি বলি প্রহার, প্রজে হার, অর্থাৎ প্র থাকার কারণে এটা কি সমস্যা হলো। এবার আসি যথারীতি, যথা, উপ, আহা, এগুলো যদি দেখো এটা হবে অব্যয়। অব্যয় সমাস চেনার উপায়, তোমার উপ দেখবা, শব্দ শুরুতে কি দেখবা, উপ, হা, আ, তারপরে তোমার যথা, এগুলা দেখলে সেটা কোন সমাস, অব্যয় সমাস। তাহলে কি যথারীতি, এটা কি সমাস, অব্যয়ী সমাস। কেননা অব্যয়ী সমাস চেনার উপর যথা থাকবে শব্দ শুরুতে, উপ, হা, এগুলো থাকে, বুঝাতে পারছি। তাহলে কি যথা রীতি, উপকণ্ঠ, আকণ্ঠ, তাহলে কি যথারীতি, যথা অব্যয় সমাস, যথারীতি, এটা বেশ বাক্য হবে যথারীতি। দাঁড়াও একটু দেখো তো, এটা একটু কনফিউশন আছে, একটু দেখো তো যথারীতি, এটা এখান থেকে দেখো, কনফিউশন লাগতেছে তো।
আচ্ছা দেখো, যথারীতি, যথারীতি হচ্ছে রীতিকে অতিক্রম অতিক্রম না করে। সেটা কোন সমাজ? অব্যয়। অব্যয় সমাজ হওয়ার কারণ এটা হচ্ছে কি, যথা শব্দটি দেখার প্রথম যথা উপসর্গটি দেখার কারণে এটা কি অব্যয়। যথা সাধ্য হতে পারে এরকম আর কি। উপকণ্ঠ, মূল শব্দ কি কণ্ঠ, এর আগে দিলাম কি উপ, উপ দেওয়ার কারণে এটা কোন সমাজ? অব্যয়ী। তাহলে কি উপ কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, বেশ বাক্য হবে কণ্ঠ পর্যন্ত। উপকূল, কণ্ঠের সাদৃশ্য দিচ্ছিলাম, কণ্ঠের, কণ্ঠের সদৃশ, অর্থাৎ উপ দেখার সাথে সাথে এটা কি দিবা, বেশ বাক্য কিভাবে করবা? কণ্ঠের সদৃশ। আর যদি বলি আমাদের সবচেয়ে বৃহৎ কি জেলা, জেলারা ক্ষুদ্র কি উপজেলা না? উপ থাকার কারণে কি হয়ে গেল? ক্ষুদ্র হয়ে গেল। উপ, উপজেলা মানে কি আরেকটা নতুন শব্দ তৈরি হয়েছে। তাহলে কি জেলার সদৃশ, জেলার সদৃশ। উপজেলা বললে কি হবে? জেলার সদৃশ। উপকণ্ঠ বললে কণ্ঠের সদৃশ। আর যদি উপকূল বলি কুলের সদৃশ। আকণ্ঠ, তাহলে কি আমরা অব্যয় ছেনার সহজ উপায় হচ্ছে যথা, উপ, আ, হা এগুলা দেখবো। তাহলে আ থাকলে অব্যয়ী, এটাও কি আ থাকার কারণে অব্যয়ী। তাহলে কি কণ্ঠ না পর্যন্ত, একটা এক এক রকম একটু ব্যতিক্রম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত আছে, এই জন্য বেশ বাক্য একটু পরিবর্তন হলো আকণ্ঠ। এবার আসি আরেকটা অব্যয় হচ্ছে হা ভাত, ভাতের অভাব। হা ভাত এটাও কি অব্যয়ী। তো এটার বেশ বাক্য কি হবে? হা ভাত, এটার বেশ বাক্য কি হবে? ভাতের অভাব। আরেকটা বেশ বাক্য আছে, আরেকটা সমাস আছে অব্যয়ী সমাস, আলুনি। কি আলুনি, এটা হবে কি অব্যয়ী। অব্যয়ী সেনার উপায় আছে। তাহলে কি নুনের অভাব, কিসের অভাব? নুনের অভাব। নুন বলা যায়, তোমার লবণও বলতে পারো, নুনও বলতে পারো, নুনের অভাব। তাহলে কি তোমার হা, হা থাকলে হা ভাত বলছি, হা ভাত, এটাও কি অব্যয়ী। তাহলে কি বেশ বাক্য কি হবে? ভাতের অভাব। আমি যদি বলি হা ঘর, হা ঘর কি হবে? ঘরের অভাব। এবার আসি দেশান্তর, শব্দের শেষে যদি কোনো শব্দের যে অন্তর থাকে সেটা কোন সমাস? নিত্য সমাস। সেটা কোন সমাস? নিত্য সমাস। নিত্য সমাস চেনার সবচেয়ে সহজ উপায় কি? অন্তর থাকে শব্দের শেষে। অন্তর বেশ বাক্য হবে কি? অন্য দেশ, অন্য দেশ। গ্রামান্তর কোন সমাস? নিত্য সমাস। কেননা গ্রামান্তর বলছি শব্দের শেষে কি আছে? অন্তর আছে। নিত্য সমাস, বেশ বাক্য কি হবে? অন্য গ্রাম, গ্রাম থাকলে অন্য গ্রাম। লোকান্তর, বেশ বাক্য হবে অন্য লোক। কোন সমাস? নিত্য সমাস। এরকম আর কি। তারপর দেখো হাতাহাতি, হাতাহাতি, লাটালাটি, ধরাধরি, মারামারি, এখানে আছে হাতা, আছে। এই শব্দের শেষে কি আছে? আছে। হাতি, এই শব্দের শেষে কি আছে? ই আছে। আ প্লাস ই থাকলে সেটা হবে বেতিহার বহুব্রীহি। সেটা কোন সমাস? বেতিহার বহুব্রীহি। বেতিহার বহুব্রীহি। কেননা আমি বেতিহার বহুব্রীহি সেনা সহজ উপায় কি? হাতা আছে, হাতি ই আছে। আমি যদি বলি লাটা আছে, লাঠি ই আছে। আমি যদি বলি ধরা আছে, ধরি ই আছে। তাহলে এটা কোন সমাস? বেতিহার বহুব্রীহি। তাহলে বেশ বাক্য হবে কি? হাতাহাতি, হাতাহাতি করে, জি। এখানে বহুব্রীহিতে সবসময় কি যেই বসে। দশানন, দেখো দশ অর্থ সংখ্যা, দশ মানে 10, এখানে সংখ্যা বোঝায়
এখানে আমি আরেকটা সপ্তর্ষি এখানে সংখ্যা বোঝাই, কিন্তু দশানন এটা কি দ্বিগু সমাস হবে না, কেন না হওয়ার কারণ দশানন মানে আননত্ব মাতা দশত্ব দশ, 10টি মাতা কারো হতে পারে, তাহলে নতুন কিছু বোঝায়। বহুব্রীহি সেনার উপায়, বহুব্রীহি সমাজ সবসময় কি বোঝায়, নতুন কিছু বোঝায়। তাহলে দশানন দ্বারা 10টি মাতাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে, দেবতা রাবণকে, রাবণকে বোঝালে অন্য কিছু বোঝাচ্ছে। তাহলে কি এটা হবে সংখ্যা বাচক 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 বহু ব্রীহি। তাহলে কি দশানন 10টি মাতা যার, 10টি মাতা মাতা যার। নদীমাতৃক, নদীমাতৃক দ্বারা নদী এবং মাকে বোঝাচ্ছে নাকি বাংলাদেশকে বোঝাচ্ছে, তাহলে নতুন কিছু না নদীমাতৃক। তাহলে এটা কি কোন সমাস, বহুব্রীহি সমাস। কি সমাস, শুধু বহুব্রীহি, সাধারণ বহুব্রীহি। তাহলে নদীমাতৃক, নদীমাতৃক দ্বারা নদী এবং মাতাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে, বাংলাদেশকে, ভিন্ন কিছু বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসের কাজ হচ্ছে শুধু কি ভিন্ন কিছু বোঝা, নতুন অর্থ তৈরি করা। তাহলে কি বেশ বাক্য হবে নদী মাতৃক, নদী মাতা যারও বলতে পারো, নদী মাতা, নদী মাতা যার। রাজপথ, আমি তোমাদের 7টি কি বলে বিভক্তি শিখেছিলাম, 7টি বিভক্তির ধারণা। প্রথম হচ্ছে শূন্য বিভক্তি, দ্বিতীয় কে রে, তৃতীয় দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ কে রে জন্য নিমিত্ত বোঝায় আর কি, তারপর পঞ্চম হতে থেকে ছে, ষষ্ঠী র এর, সপ্তম এ অনুষ্ঠিত তে এতে। এইগুলার থেকে সব বিভক্তি থেকে এখানে একটা আসছে কি রাজপথ। তাহলে কি এটা হবে কি পথের রাজা, বেশ বাক্য কি হবে পথের রাজা। এখানে বেশ বাক্য গোপন অবস্থায় থাকে। তাহলে কি পথের এর, এর আছে, এর হচ্ছে কত তম বিভক্তি, ষষ্ঠী। কি বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী তৎপুরুষ আর কি, তৎপুরুষ। ইন্দ্রজিৎ, জিত এটা কি আমি একটা পড়াছিলাম উপমত তৎপুরুষ সেনার উপায়, কি শব্দের শেষে কি থাকবে, ক্রিয়া থাকবে, ক্রিয়া বা ধাতু থাকবে, জিত অর্থ জেতা। তাহলে কি বেশ বাক্যের শেষে কি ক্রিয়া আছে, এতক্ষণ যা পড়াছে এগুলাতে কি নাই, ক্রিয়া নাই, কিন্তু উপপদ তৎপুরুষে কি থাকবে, শব্দের শেষে ক্রিয়া থাকবে। তাহলে কোন সমাস, উপপদ তৎপুরুষ। বেশ বাক্য হবে ইন্দ্রকে, ইন্দ্রকে জয় করে যে। অনাশ্রিত, নয় আশ্রিত এটা হবে নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ কেন হলো নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ সেনার উপায় অ অনা বে বি না নিশ, এই 7টি উপসর্গ দেখলে এগুলা কি নয় তৎপুরুষ। এটা শব্দটি মূল শব্দটি ছিল আশ্রিত, এটাকে নাবোধক করছি কিভাবে, অনাশ্রিত। অর্থাৎ নয় তৎপুরুষ হচ্ছে সবসময় নেগেটিভ ফর্মে ব্যবহার হয়, অনাশ্রিত মানে কি নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ সেনার উপায় অ অনা বে বি না নিশ, এই 7টি উপসর্গ থাকবে। অ অনা বে বি না নিশ, এই 7টি উপসর্গ থেকে আমি এখানে লিখে দিচ্ছি। নয় তৎপুরুষ সেনার উপায় শব্দের শুরুতে আগে অ অনা বে বি না নি শ, এই 7টি উপসর্গ দেখলে সেটা নয় তৎপুরুষ হবে। অর্থাৎ শব্দটি মূল একটা শব্দ থাকবে, এর আগে কি থাকবে, এগুলো থাকলে তাহলে কি নয় তৎপুরুষ। তাহলে বেশ বাক্য হবে কি নয় আশ্রিত। যেমন অনতি বৃহৎ, অনতি তাহলে কি অ আছে, নয় বৃহৎ নয় তৎপুরুষ। অনেক এটাও কি নয় তৎপুরুষ, কেননা অ আছে, মূল শব্দ ছিল এক, তাহলে কি অনেক হলো এটা কি নেগেটিভ নাবোধক শব্দ, অনেক মানে অনেক পরিমাণ, তাহলে কি নয় এক, নয় তৎপুরুষ। মন গড়া,
এটা হবে কি বিভক্তির তৎপুরুষ, এগুলা মন দিয়ে গড়া। কি দিয়ে গড়া? মন দিয়ে গড়া। মন দিয়েটা হতে দিয়েটা দ্বারা দিয়ে করতে, তাহলে কয় নম্বরে? তৃতীয় তৎপুরুষ। সেটা কি হবে? তৃতীয় তৎপুরুষ। বিভক্তিগুলো মনে থাকলে একদম সহজ। বুঝাতে পারছি? এগুলো হচ্ছে তোমার অনাশ্রিত, অর্থাৎ বেসিক যদি এই ধারণাগুলো মনে থাকে তাহলে নয় তৎপুরুষ যেখান থেকে আসুক। প্রাদি সমাজ সেনার উপায় প্র থাকবে সবসময়, কি থাকবে? প্র থাকবে, ব্যাস বাক্য মাঝখানে যে থাকে। অব্যয়ী সেনার উপায় শব্দের শুরুতে যথা থাকবে, উপ থাকবে, আ থাকবে, হা থাকবে, এগুলো থাকলে অব্যয়ী সমাজ। তারপরে উপপদ তৎপুরুষ সেনার উপায় শব্দের শেষে কি থাকবে? ক্রিয়া থাকবে সবসময়, কি থাকবে? ক্রিয়া বা ধাতু থাকবে। নিত্য সমাজ সেনার উপায় শব্দের শেষে অন্তর থাকবে, দেশান্তর, লোকান্তর, গ্রামান্তর, খালান্তর, এগুলা। বেতিহার বহুব্রীহি সেনার উপায় হাতা প্রথম শব্দের শেষে আ থাকবে, দ্বিতীয় শব্দের শেষে ই থাকবে, হাতা হাতি। দশানন এটা হবে সংখ্যা, বা সংখ্যা থাকলে আমরা জানি দ্বিগু সমাস, কিন্তু এটা বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি হওয়ার কারণ এটা অন্য কিছু বুঝাইছে। 10টি মাথা কারো থাকে না, এটা দ্বারা কাকে বোঝাচ্ছে? দেবতা রাবণকে। ভিন্ন কিছু বোঝালে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। নদীমাতৃক, নদীমাতৃক দ্বারা নদী এবং মাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে বাংলাদেশকে। ভিন্ন অর্থ বোঝালে কি? বহুব্রীহি। অর্থাৎ বলছে মাটির কথা, হয়ে গেছে আকাশ, তাহলে এগুলো হচ্ছে কি? বহুব্রীহি, ভিন্ন কিছু বোঝালে। রাজপথ এটা কি? পথের রাজা। এর আছে, এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী তৎপুরুষ, অর্থাৎ 7টি বিভক্তি আছে, সেখান থেকে একটা হচ্ছে কি? ষষ্ঠী তৎপুরুষ, পথের এর আছে এই জন্য। ইন্দ্রজিৎ শেষে কি আছে? তোমার ধাতু বা ক্রিয়া থাকলে সেটা হবে উপপদ তৎপুরুষ। অনাশ্রিত মন গড়া মানে কি? মন দিয়ে গড়া। তারপর হচ্ছে দম্পতি, উভয় পদ প্রদান পাইছি, তাহলে কি দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রদান পায়, একটি বললে আরেকটি বলতে হয়। জায়াউ পতি। দ্বন্দ্বলত, দনু দৌলত, অর্থাৎ কবিতার মতো বোঝায় ছন্দ আকারে। সাপে নেউলে এটাও কি? সাপ এবং বেজি একটার সাথে একটা দ্বন্দ্ব মারামারির সম্পর্ক, এটা দ্বন্দ্ব সমাস না হওয়ার কারণ এখানে এ বিভক্তি থাকবে। দেশে ও বিদেশে সেটা কি? অলুক দ্বন্দ্ব। দেশ ও বিদেশ দ্বন্দ্ব, দেশে বিদেশে, কেন? দেশে এ আছে, বিদেশে সেখানে এ আছে। নব পৃথিবী, নব নব এটা কি? এজেক্টিভ, অর্থাৎ বিশেষণ পৃথিবী নাউন, সেটা কি? সাধারণ কর্ম ধরে। খাজল কালো সত্য কথা, তাহলে কি? উপমান। চন্দ্রমুখ মিথ্যা কথা, সেটা কি? উপমিত। বিষাদ সিন্ধু অদৃশ্য প্লাস দৃশ্য রূপক। মন মাঝি, মন দেখা যায় না, মাঝি দেখা যায়, তাহলে কি? রূপক। ধর্মঘট, আমরা ধর্ম কখন ধর্ম নিয়ে আঘাত আসলে আমরা কি করি? হরতাল করি। ধর্ম রক্ষার্থে কর, আয় কর, আয়ের উপর কর, জ্যোৎস্না সুবিত, জ্যোৎস্না রাত মানে কি? জ্যোৎস্না সুবিত রাত।